জিৎ মুখার্জি টোটেনিকে দুশ্চরিত্রা প্রমাণ করলে অবশেষে জিৎ মুখার্জিকে চড় মারে এবং বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তার বদলা নেয় শিবপ্রসাদ গাঙ্গুলি। বন্ধুরা, আজকের চলন্ত পর্বে আমরা দেখব টোটেনি বাড়িতে এসে টোটেনিকে ছোট বড় কথা বলতে থাকে কর্ণ বারবার। কর্ণ বলে, তুমি আমাকে পরিবার সংসার শেখা, কিন্তু দেখো টোটেনি, আজ তোমার কাছেই কোনো কিছুই বেঁচে নেই। তুমি কেমন মেয়ে গো, নিজের সংসার পরিবারটাকে বাঁচাতে পারে না? দেখো আয়ুষীর বোন, তোমাকে তো আমি একটা কথা বলতে পারি। তুমি আমার বাড়ির বৌমা। মানুষ হাল ছাড়লে সব শেষ হয়ে যায়। যেমন তুমি আমার বাড়িতে মান মর্যাদা রক্ষা করে চেষ্টা করেছিলে বারবার থেকে যাওয়ার কারণে আজ তুমি সব পেয়েছো, কিন্তু তটিনী নিজের অহংকারে সব শেষ করে ফেলেছে। তটিনী আমাকে বারবার বলতো আমার পরিবার একত্রিত থাকতে। আজ তটিনীর কাছে কি থাকলো? কিচ্ছু না। সে নিজের স্বামীকে নিজে হত্যা করেছে। তখনই সব কথা বলে চলে যায় কর্ণ, আর টোটনি ভেঙে পড়ে। কর্ণ হাসতে হাসতে গাড়িতে কি বলে, বসো সবাই, আমি বিষ ঢেলে দিয়েছি টোটিনির মধ্যে। এবার কাজ করবে, আর সে দেখবে ধীরে ধীরে প্রত্যেকটা পদক্ষেপে ভুল কাজ করবে। তখনই জিৎ মুখার্জি ফোন করে কর্ণকে আর বলে, কি ব্যাপার, কি কাজটা কত দূর? টোটিনিকে দুশ্চরিতা প্রমাণ করতে পারলে? তখনই কর্ণ বলে, আমি আমার কাজ সম্পূর্ণ করে দিয়েছি, ওকে ফাঁসাচ্ছি ধীরে ধীরে। এবার ও আমার ফাঁদে পা দিয়ে দিয়েছে, নিজেও বুঝতে পারছে না কত বড় মিস্টেক করতে চলেছে। ধীরে ধীরে আমি ওকে আমার জালের ভেতরে কবজা করে ফেলবো, আর ও ফেঁসে যাবে, এবং এই সব কিছু দোষ দিয়ে দেবো টোটিনির কাছে, আর তাকে জেলে পাঠাবো। অপরদিকে দেখানো হয় স্পেশাল ব্রাঞ্চে শিবপ্রসাদের একটা নতুন প্ল্যান করে সে স্পেশাল ব্রাঞ্চে বহুরূপ এসেছে বের হয়ে যায় একটা ফাইল নিয়ে। বেরোনোর মুখেই সে সম্মুখীন হয় সৌরভ ও মৈতুষ মজুমদারের। মৈতুষ বলে, আপনার মুখটা খুব চেনা চেনা লাগছে। তখনই তার হাত থেকে ফাইলটা পড়েছে। সেই লাল রঙের ফাইলটাতেই সমস্ত এভিডেন্স আছে। সৌরভের কাল চোখ শিবপ্রসাদের মুখে গিয়ে পড়ে আর বলে, আপনাকে সত্যি আমারও কেমন চেনা লাগছে। তখনই শিবপ্রসাদ বলে, বাছা, আমি তো বয়স্ক মানুষ, এ পৃথিবীতে অনেক দিন এসেছি, তাই আপনি আমাকে দেখতে পারেন হয়তো, কিন্তু আজ আমার অবস্থা খুবই খারাপ। আমি এই 11 নম্বর ফ্ল্যাটে আসতে চেয়েছিলাম। তখনই মৈতোষ বলে, এটা 11 নয়, 7 নম্বর ফ্ল্যাট, আপনি তো মিস্টেক করেছেন। তখনই শিবপ্রসাদ হাসতে হাসতে বলে, হ্যাঁ, তাহলে হয়তো আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন বাবা, আমি ফেরত চলে যাচ্ছি। সৌরভ বলে, না না, ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনার হাতে গ্লাভস কেন পরা? তখন বয়স্ক লোকটি বলে, আমার হাতটি পুড়ে গিয়েছে তাই। আর সঙ্গে সঙ্গে সৌরভ নিজে তার সমস্ত কুকিরতে ফাইল কুড়িয়ে অবশেষে হাতে তুলে দেয় সেই বয়স্ক লোকটির মুখে আড়ালে শিবপ্রসাদের হাতে। সে জানে না তার জীবনে সব থেকে বড় বিপদ সে নিজেই ডেকে নিয়ে এসছে। শিবপ্রসাদ সবাইকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায়। মৈতস তার হাঁটার চলন বলন ও সৌরভ লক্ষ্য করে তার গলার স্বর এবং হাতের গ্লাভসটি। মানুষের যদি হাত পুড়ে যায় তাহলে তো হাত খুলে রাখতে বলে, কেন হাতে গ্লাভস পরে আছে? তখনই ওইখান দিয়ে আসে বড়রাম বাবু। বড়রামকে ধাক্কা মারে শিবপ্রসাদ গাঙ্গুলি আর বলে, বাবা একটু দেখে যান। সঙ্গে সঙ্গে শিবপ্রসাদের গলার স্বর চিনে নেয় বড়রাম বাবু। সে বুঝতে পারে যে এটি আর কেউ নয়, তার বন্ধু পরশুরাম সেখানে এসছে। সে বলে, এত শীঘ্র সে আসলো কি করে, আর এই সব প্ল্যান করেছে, ধরা পড়বে না তো? তখনই শিবপ্রসাদ লুকিয়ে লুকিয়ে সবাইয়ের আড়াল হয়ে ঢুকে যায় লিফটের ভিতরে, এবং বলরামবাবু ফোন করে শিবপ্রসাদকে, বলে, তুই কি পাগল হয়ে গেছিস শিবু? তুই হুট করে বলা না কর না ঢুকে পড়লি স্পেশাল ব্রাঞ্চে, তোকে তো ফলো করছে, তোকে অ্যালার্ট থাকতে হবে, কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যা, আমি এখানে লক্ষ্য রাখছি, আর প্রত্যেকটা সিসিটিভি ফুটেজে তোর ছবি উঠেছে। শিবপ্রসাদ হাসতে হাসতে বলে, আরে পাগল নাকি আমি? আমি আমার পকেটে জ্যামার নিয়ে গেছিলাম, কেউ আমাকে ট্র্যাক করতে পারবে না। আমি লিফটে এসেই জ্যামারটা বন্ধ করেছি। এদিকে সৌরভ ও মৈতোষের সন্দেহ লাগে। সেই লোকটিকে ধরার জন্য তারা দৌড়িয়ে সেখান থেকে আসে। বলে এই লোকটি কোনো একটা প্রবলেমেটিক ছিল, কারণ মানুষের হাত যদি পুড়ে যায় ডক্টর তাকে বলে হাত খোলা রাখতে, কোনোভাবেই হাত গ্লাভস পরে থাকতে বারণ করে। মৈতোষ আর সৌরভ দৌড়িয়ে গেলেও সেই জায়গা থেকে আগে থেকে পালিয়ে যায় শিবনাথ গাঙ্গুলি, আর বারবার জিজ্ঞেস করে, আরে বড়ম, তুমি কি এখানে কাউকে দেখেছো একটু বয়স্ক করে শিবনাথের মতো দেখতে? তখনই বড়ম হাসতে হাসতে বলে, স্যার আপনাদেরও কি ভ্রম লেগেছে? শিবনাথ এখানে কি করে আসবে, ওর ভুল কথা। তারপরে দেখানো হয় কর্ণ চলে যায় গিয়ে বারবার নন্দিনী হাতে পায়ে পড়ে আর বলে, তোমাকে টাকাই মুড়িয়ে দেব, তোমার হাইট যতটা তার টাকা নেবে, কিন্তু এই কেসটা তুমি আমার হেরে যাবে। তখনই হাসতে হাসতে
ভাইকে নন্দী বলে, "কোনো দিনও নয়। আমি আমার ইমেজকে পাগলের মতো ভালোবাসি। আর আমি হারা সেটা অসম্ভব।" তখনই কর্ণ বলে, "তুমি তো পছন্দ করো না তোমার দিদিভাইকে। তাহলে কেন এসব করছো? টোটেনকে হারাতে গেলে তোমাকে হারতে হবে কেসটায়। কারণ তুমি ছাড়া আর কেউ এক্সটি টলারেট করতে পারবে না।" তখনই সে মেনে নেয় আর বলে, "আচ্ছা আমি হেরে যাব।" তারপরে কর্ণ পাঠিয়ে দেয় জিৎ মুখার্জিকে আর শ্রীময়ীকে তার বাড়িতে। বলে, "মা ও কাকা তোমরা দুজনে মিলে গিয়ে টোটেনিকে আবার ভেতর থেকে ভেঙে দাও।" টোটেনি বাড়িতে গিয়ে বলে, "তুই দুশ্চরিত্র কবে হয়ে গেলি টোটেনি? তুই নাকি অন্য একটা ছেলের সাথে প্রেম করে শিবনাথকে নিজে গুলি করে শেষ করেছিস?" তখন টোটিল বলে, "আমার ওপরে যে তোমরা মিথ্যে বদনামটা ছড়ানোর চেষ্টা করছো সেটা সম্ভব হবে না। আমি বিশ্বাস করি না।" আর জিৎ মুখার্জি বলে, "আমার কাছে প্রমাণ আছে রে। আমি নিজে তোকে দেখাবো। তোকে যেদিন কোর্টে উঠবি তাকে আমি নিজে কোর্টে তুলবো। দেখবি তখনই সব বিশ্বাস করতে পারবি।" তখন অবাক হয়ে যায় জিৎ মুখার্জির কথাবার্তা শুনে টোটিনি মা। সে বলে, "সত্যি টোটিনি? তুই এতটা নীচ হয়ে গেলি? তুই জামাকে শ্যুট করেছিস এইসব কারণে? আমি ভাবতেও পারি না।" জিৎ বলে, "হ্যাঁ, ঠিক শুনছো বৌদি। তুমি যেটা জানছো সেটাই সঠিক।" টোটিনি বলে, "আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছ তাই না? আমার পরিবারটাকে ভাঙার চেষ্টা করছো জেলে পুরবে বলে। কোনোদিন সম্ভব হবে না। আমি নিজেও একটা ভালো ইনভেস্টিগেশন অফিসার।" এটা ভুলে যাচ্ছ জিৎ মুখার্জি। জিতের ফোনে কর্ণ কল আসলেই রেগে গিয়ে তার বদলা তুলে নেয় টোটিনি আর বলে, "বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর যেন কোনোদিন তোমাকে এই বাড়িতে আমি না দেখি। আর কোনো কথাবার্তা আমার বলা লাগবে না। আমার কারুর সাহায্য লাগবে না। থ্যাংক ইউ।"